আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মেয়েদের কাজ তো রান্নাঘরেই বেশি থাকে, তো রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করা হয়। আর যেহেতু সকাল সকাল সকালের নাস্তা রেডি করি, তো সেই জন্য কিন্তু সকালের নাস্তা বানানো দিয়েই ভিডিও শুরু করা হয়। আর যদি অন্য কাজ করি, নাস্তা বানানো না লাগে, তাহলে কিন্তু সেটা আপুদের সাথে শেয়ার করি। অনেক দিন পর আপুদের সাথে প্যানকেক তৈরি করা শেয়ার করছি। এখানে আমি একটা ডিম দিয়েছি, তার সাথে আমি চিনি দিয়েছি হাফ কাপ। তো ডিম আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিতে যেন কোনো রকম দানাযুক্ত না থাকে সেভাবে করে কিন্তু আমি চিনিটা ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি দুধ, সেই সাথে 1 কাপ দিয়েছি আটা। হাফ কাপের মতনই হবে আমি যে পরিমাণে দুধ ব্যবহার করেছি এখানে। আর এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিব। তাছাড়া এখানে আরেকটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে তেল। তো 2 টেবিল চামচের মতন তেল দিব এখানে। তারপর কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো এত উপকরণ বের করতে হয় প্যানকেক তৈরি করতে গেলে, কি বলবো আপুরা। মাঝে মাঝে হয় কি 2-1টা উপকরণ বাদও পড়ে যায়, মনে থাকে না আর কি। তো একবার হয়েছে কি যে তেল ছাড়া আমি সুন্দরভাবে প্যানকেক তৈরি করে নিয়েছিলাম। তো তখনও কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। প্যানকেকের ব্যাটারের ঘনত্ব এরকম হয়েছে। মাঝে মাঝে হয় কি যখন আপুদের সাথে প্যানকেক তৈরি করা শেয়ার করি, তখন আপুরা কমেন্ট বক্সে এসে বলেন যে ব্যাটারের ঘনত্ব আর একটু পাতলা হলে ভালো হতো, প্যানে একটু তেল ব্রাশ করে নিলে ভালো হতো। আসলে আমি আমার মতন করে তৈরি করি, সেটাই আপুদের সাথে শেয়ার করি। আজকে চেষ্টা করেছি যে রেসিপি আকারে একটু বলে দিতে। সকাল থেকেই চিন্তা হয় যে দুপুরে কী রান্না করব। মেয়েদের এই এক বড় চিন্তা, কী রান্না করব দুপুরে, কী নাস্তা তৈরি করব সকালে। তাছাড়া আরও একটা চিন্তা, সেটা হচ্ছে বিকালে কী নাস্তা তৈরি করব। অন্য কিছু নিয়ে যে একটু টেনশন করব সেই সুযোগটা দেয় না এরা। তো কি করব, এই যে দুপুরে যা রান্না করব সেই জন্য কিন্তু শাকগুলো বেছে নিব, সেই সাথে মরিচ এনেছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু প্যানে তেল ব্রাশ করে নিইনি, এভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি প্যানটা একটু গরম করে। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, না হলে দেখা যায় কি যে মসৃণ একটা কালার আসে না, এক জায়গায় সাদা থাকে, এক জায়গায় একটু ডিপ কালার হয়। বেশ বড় সাইজ করে কিন্তু আমি প্যানকেকগুলো তৈরি করছি। মিনি প্যানকেকও তৈরি করা যায়, দেখতেও সুন্দর লাগে, আবার সময় একটু বেশি লাগে। এই জন্য আমি এই তো 1 কাপ আটা সাথে একটা ডিম দিয়ে অনেকগুলো প্যানকেক তৈরি করে নিব। দেখে হয়তো বুঝতে পারছেন আপুরা, বেশ বড় সাইজের কেকগুলো হচ্ছে। চুলার আঁচ লো হিটে আছে, বেশি হাই হিটে দিলে কিন্তু কেকগুলো একেবারে পুড়ে যাবে। তো ঢাকনা দিয়ে অনেকটা সময় রেখে দিতে হবে। একদিকে নাস্তা বানাচ্ছি, অন্যদিকেই তো মরিচগুলো বেছে নিচ্ছি। তো হাত যেহেতু 2টা আছে, 2 দিক দিয়ে সামলাচ্ছি অল্প অল্প করে। তো মরিচগুলো বাছা হয়ে যাবে, সেই সাথে কেকগুলো তৈরি করা হয়ে যাবে। রান্নাঘরে যতক্ষণ আছি কাজের তো শেষ নেই, ঠান্ডা তো লেগেছে খুব করে। তবে আমি চেষ্টা করছি যেন নাকে নাকে কথা না হয়। তো কেটে ছেটে যেভাবে পারছি আপুদের সাথে আজকের ভিডিওটা দিচ্ছি। মরিচগুলো বাছার কাজ তো শেষ হয়ে গিয়েছে, এখন পালং শাক বাছছি, সেই সাথে এক এক করে কেকগুলো তৈরি করে নিচ্ছি। তো শাকের ভিতরে হয়েছে কি যে গতকালকে আনা হয়েছে, এই জন্য দেখছিলাম যে অনেকগুলো পাতা পচে গিয়েছে। শাক বাছতে আমার এমনিতেই সময় লাগে বেশি, একটা একটা করে দেখে দেখে বাছতে হয়। তারপর যদি পাতা পচে যায় তাহলে আপনারা বুঝুন সময় কত লাগবে। এটা ভাবছিলাম যখন আনা হয়েছে তখন যদি একটু কষ্ট করে বেছে রাখতাম, তাহলে আজকে আমার এত বেশি কষ্ট করতে হতো না। তো পাশে রেখে দিয়েছি শাকগুলো, থাক নাস্তা করে তারপর বেছে নিব। এখানে চা তৈরি করে নিয়েছি, তো প্যানকেক সেই সাথে চা। বাচ্চাদের খুব বেশি পছন্দ প্যানকেক, আমার আব্বাজানেরও অনেক বেশি পছন্দ। তো এই তো আমাদের সকালের নাস্তা রেডি করে নিয়েছি। আর চায়ের জারে কিন্তু চা শেষ হয়ে গিয়েছিল। রাতে ঘুম আসুক আর না আসুক, চায়ের জারে চা কিন্তু শেষ করেছি। সময় লেগেছে বেশ অনেক দিন, তবে নতুন করে আবার চায়ের জারটা রিফিল করে নিয়েছি, অল্প করে রেখেছি। পাকা রাঁধুনি নয় কিন্তু আপনাদের মেয়ে আপু, তবে অল্প স্বল্প যা পারে আলহামদুলিল্লাহ ভালো পারে। তো নিজের কথা নিজেই বলছি। আপুরা দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে, সেই সাথে অনেক সফট হয়েছে।
নাস্তার পর বাসার বেশ অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি, সেই সাথে দুপুরে রান্নার জন্য এই তো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আজ কিন্তু আপুদেরকে নিয়ে আবার রান্না করে এসেছি, এই তো দুপুরে রান্না করব। তো পাশের চুলায় আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, মেটে আলু বা মাটির নিচের আলু যেটাকে বলে সেটা। তো সেটা একটু কুকারে সিদ্ধ করে নিলে ভালো হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা আমার কাছে মনে হয় যে সিদ্ধ হতে একটু সময় নেয়। আর এদিকে ভাজি করছি, এটা হচ্ছে পেঁয়াজ কলি, সেই সাথে আলু দিয়েছি। তো আজ কিন্তু ডিমও দিব। পেঁয়াজ কলিতে আমি পেঁয়াজ দিই না, আপনারা হয়তো জানেন। পেঁয়াজ কলি ভাজিতে পেঁয়াজ না দিলে কিছু হয় কি আপুরা? আমার তো মনে হয় যে এটা বোঝাই যায় না যেখানে পেঁয়াজ দিইনি। তো ভাজিটা আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক। এমনিতেই আমি পেঁয়াজগুলি ভাজিটা একদম লো হিটে রেখে তারপর রান্না করি। তো অল্প আঁচে রান্না করলে ভাজিটা খুব সুন্দর হয়। আর এদিকে মাছ ভাজি করে নিব। তো এখানে মাছের ভিতর নিয়েছি ছোট মাছ, তো লবণ হলুদ মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি। মাছ ভাজি করার সময় অল্প করে শুকনো মরিচের গুঁড়াও দিই আমি, এতে করে কালারটা খুব সুন্দর আসে। এখানে 2 রকমের মাছ নিয়েছি, একটা হচ্ছে চাপিলা মাছ আর একটা হচ্ছে কাতলা মাছ। তো আমার এক আপু জিজ্ঞাসা করেছিলেন যে আপু এই মাছটার নাম কি? তো কিছুদিন আগে আমি রান্না করেছিলাম কিন্তু, তো ভেঙে গিয়েছিল। আপুরা বলেছিলেন যে ভেজে রান্না করে দেখো আপু, তো এই জন্য কিন্তু আজ ভেজে নিয়েছি। তারপরও দেখছিলাম যে 2-1টা ভেঙে গিয়েছে, তো খুব সুন্দর করে ভেজে তারপর তুলে নিয়েছি। শিং মাছ ভাজতে গেলে একটু তেল বেশি ছিটে, তো এত পরিমাণে যে তেল ছিটেছে আপুরা কি বলবো। ঢাকনা দিয়ে কোনো রকম করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। জানেন আপুরা আমি কি করেছি? 1 হাত দূরে দাঁড়িয়েছিলাম চুলা থেকে। তাছাড়া ইদানিং হয়েছে কি যে আমার হাতে একটু বেশি পুড়ছে, বছর শেষ তো এই জন্য হয়তো। তো সব কিছু সুন্দরভাবে শুরু হোক নতুন বছর। তাছাড়া আমার একটু মন খারাপ হয় যে বছরটা কী হবে, অল্প সময়ের ভিতর শেষ হয়ে গেল, একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল। সব সময় যখন জন্মদিন আসে, বছর শেষ হয়, এই 2টার সময় আমার এই কথাগুলো খুব করে মনে পড়ে। আর মনে পড়লে তো মনটাও খারাপ হয়। পেঁয়াজগুলি ভাজি তো তখন বসিয়ে দিয়েছি, তো হয়ে গিয়েছে প্রায়। এখন একটা ডিম দিয়ে তারপর স্ক্র্যাম্বল করে নিয়েছি। তো ভাজিটা হয়ে গিয়েছে, সেটা নামিয়ে নিব। আর এদিকে দেখুন আপুরা, সেই যে পালং শাক বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে তারপর রান্না করছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর পালং শাক দিয়েছি, একটু যখন কমে এসেছে আলু এবং মাছগুলো দিয়ে অল্প পানি দিয়ে তারপর রান্না করে নিব। শীতের কুয়াশা আচ্ছন্ন সকাল, শীতের পিঠা, শীতের শাকসবজি, এগুলো তো আমার কাছে অসম্ভব ভালো লাগে। এই কারণগুলোর জন্যই কিন্তু আমার শীত অনেক বেশি পছন্দ। তো এদিকে কিন্তু পেঁয়াজগুলি ভাজি হয়ে গিয়েছে, সেটা বাটিতে তুলে নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। চাল ধোয়া যে পানি রেখেছিলাম সেটা এখন গাছে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বাইরে কুয়াশা আচ্ছন্ন আছে, রোদ এখনও দেখতে পাইনি। যদিও সূর্যি মামাকে দেখতে পাই তাহলে বিকালে দেখতে পাবো। আসলে এরকম প্রতিদিনই হচ্ছে প্রায় এখন। তো বিকালের দিকে অল্প করে রোদ দেখতে পাই, তো এক এক করে সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু রোদ ওঠে না এই জন্য পানি বেশি দিতে হয় না, অল্প করে দিলেই হয়। প্রতিদিন যে ভাতের চাল ধোয়া পানিটা রাখি সেই পানিটাই শুধু দেই, বাড়তি করে পানি দিতে হয় না। আর রান্নাঘরে তো আবার চলে এসেছি, যেহেতু রান্না বসিয়ে রেখে গিয়েছি তো আসতেই হবে, না চাইলেও রান্নাঘরে আমাদের থাকতে হয় কিছুটা সময়। ছোট মাছ আর আমার পছন্দের শাক দিয়ে যে রান্না করেছি তরকারি, এটা কিন্তু হয়ে গিয়েছে, বাটিতে তুলে নিয়েছি। সেই সাথে জায়গাটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই জায়গাটাও ক্লিন করে নিয়েছি। এখন আবার রান্না করছি, শিং মাছ ভেজে রেখেছি, সেই সাথে মেটে আলু সিদ্ধ করে রেখেছি। এগুলো দিয়েই এখন আর একটা তরকারি রান্না করব। নীলুফাস কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন বোম্বাই মরিচ যে দিলে খিচুড়িতে তো ছোট্ট বাবাটা কি খেতে পারবে। তারপরে কিন্তু আমার ছেলেটার কথা অনেক চিন্তা করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সমস্যা হয় না, আসলে ও ঝাল একটু একটু খেতে পারে। অনেক ভালোবাসা আমার প্রিয় মিষ্টি আপু। এখানে কিন্তু বেশ অনেক পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে তারপর তরকারিটা রান্না করছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আমার আপুরা কী নামে বলেন এই আলুকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু মেটে আলুই বলে থাকি, মাটির নিচের আলু বললে আর কি সবাই চিনে। অল্প সময় মশলার সাথে আলুগুলো কষিয়ে নিয়েছি, তারপরেই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। বিদ্যুৎ ছিল না, না হলে এখানে গরম পানি দিতাম। তো এখন কিছুক্ষণ রান্না করে নিব, সাথে মাছগুলো দিয়ে দিব। আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার কড়াইগুলো কীভাবে পরিষ্কার করো।
তো অনেকবার বলেছি, আজও বলছি, তারের মাজনি সেই সাথে ভীম লিকুইড দিই এবং ভীম বার দিই, 570 সাবান আছে সেটাও দিই। তো যখন যেটা কাছে থাকে সেটা দিয়েই পরিষ্কার করে ফেলি। এদিকে কিন্তু মাছ রান্নাটা হয়ে গিয়েছে, তো এখন এটা বাটিতে তুলে নিব। বাইরে কিন্তু এখনও কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। সকালটা কুয়াশা আচ্ছন্ন থাকলে ভালো লাগে, তবে দুপুরের দিকে একটু রোদ উঠলে মনে হয় যে আমার কাছে বেশি ভালো লাগে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন কিন্তু আমার ফ্রি সময়ে তারপরে বসে থাকা যাবে না, কাজ তো করতে হবে। কিচেনের এই সেলফটা লাগানোর পর আমার এই কিউট কিউট জারগুলো আমি একদিনে কখনো পরিষ্কার করিনি। যখন যেটা পরিষ্কার করার প্রয়োজন হয়েছে তখন সেটা পরিষ্কার করেছি। তো আজ ভাবলাম যে একটু করে সবগুলো একসাথে জার নামিয়ে তারপর সুন্দর করে ক্লিন করে ফেলি। এখনই তো ক্লিন করার কাজে নেমে পড়েছি। শাহানিমাজ সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওয়ালাইকুম আসসালাম, শীতের সকালে খিচুড়ি সত্যি অসাধারণ। ঠিক বলেছ মিম, রান্নাঘরে থাকলেই শুধু কাজ আর কাজ, সেই জন্য রান্না করতে গিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাবে। ঠিক আছে আপু, দেখুন যে আমি রান্না করছি, সাথে রান্নাও শেষ হয়ে গিয়েছে, আরও কাজ খুঁজে বের করে এই যে কাজ করছি। তা আপু অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছেন, মাশাল্লাহ। তা আপুর জন্য অনেক দোয়া রইল। আপুর ছেলে আর আমাদের বড় আব্বাজানের জন্য অনেক 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 ভালোবাসা আর অনেক আদর রইল। তো জারগুলো আমি কীভাবে ক্লিন করছি, এখানে একটু ভীম বার নিয়েছি, সেই সাথে এই যে ভিজা একটা মাজনের সাথে ভীম বার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর জারগুলো খুব ভালো করে ঘষে নিচ্ছি। তো এরপর কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে সবগুলো জার মুছে নিব। আমার প্রিয় আপুরা, জানি না এখন আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইকটা দেননি, ভালো লাগলে ছোট্ট একটা লাইক কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু সবগুলো জার সুন্দরভাবে ঘষে মেজে নিয়েছি, তারপর ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন শুকনো একটা টাওয়াল দিয়ে সুন্দরভাবে সবগুলো জার মুছে তারপর জায়গা মতো রেখে দিব। তো এই যে সেলফ, এটা কিন্তু সুন্দরভাবে মুছে নিয়েছি। এই কিউট কিউট কাচের জারগুলোর ঢাকনাগুলো কিন্তু আমি রং করে নিয়েছি। সেই সাথে এই জারগুলো কিন্তু আমার বাসায় ছিল। এই জারগুলোতে কিন্তু অনেক কিছুই থাকে, আচার থাকে, জেলি থাকে, সেই সাথে কফিও থাকে। যখন যেটা খালি হয়েছে আমি ক্লিন করে তারপর রেখে দিয়েছিলাম, আর এখন প্রয়োজনের সময় কাজে লাগিয়ে ফেলেছি। তো সুন্দর করে আবার সেলফটা সাজিয়ে নিয়েছি। চিয়া সিডের জারে চিয়া সিডগুলো এভাবেই পড়ে আছে। অনেক দিন হলো আমার চিয়া সিড খাওয়া হচ্ছে না, তো বেশি আনলে হয় কি এভাবেই পড়ে থাকে, অল্প আনলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটা ভালো লাগে। তো এখানে যে প্লেট রাখার স্ট্যান্ডটা আছে সেটার নিচের এই ছোট্ট ট্রেটা দেখা যায় কি যে এত বেশি ময়লা হয়, যেহেতু পানিতে অনেক বেশি আয়রন, এই জন্য একদিনের ভিতরে ক্লিন করে ফেলতে হয়। তো 2 দিন হয়েছে এটা পরিষ্কার করা হয় না, এই জন্য এভাবে আয়রন পড়েছে। দুপুরে রান্নাবান্না তো সেই কখন হয়েছে, এখন টেবিলটা সাজিয়ে নিচ্ছি, সেই সাথে দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।